৬৪ সংশোধনী এনে নতুন অর্থ বছরের বাজেট পাস বুধবার থেকে কার্যকর। নতুন মুদ্রানীতি ঘোষণা, কমছে বেসরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা। চলতি বছরে বিশ্ব জ্বালানি ব্যয় দাঁড়াবে $৩.৫ ট্রিলিয়ন, নবায়নযোগ্য জ্বালানিতে ঝোঁক। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এ স্বাগত। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। ৬৪ সংশোধনী এনে সংসদে পাশ হলো 2026-27 অর্থ বছরের বাজেট। সমালোচনার মুখে কালো টাকা সাদা করার সুযোগ এবং খুচরা ব্যবসায়ীদের উপর আগাম কর আরোপের প্রস্তাব থেকে সরে এসেছে সরকার। শর্ত সাপেক্ষে কর্পোরেট কর ২.৫% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্প উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এসব পরিবর্তন। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট কার্যকর হচ্ছে বুধবার থেকে। ধন্যবাদ। প্রায় এক মাসের আলোচনা বিতর্ক শেষে জাতীয় সংসদে পাশ হল 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকায় বৃদ্ধি, কিছু ক্ষেত্রে কর ছাড়, ব্যাংক হিসেবে টিআইএন নয়, কালো টাকা সাদা করার সুযোগ বাদ দেয়া সহ আনা হয় 64টি সংশোধনী। ফ্যামিলি কার্ড এটি একটি নতুন উদ্যোগ। যদিও আকার থাকছে প্রস্তাবিত 9,38,০০০ কোটি টাকায়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে যা সংসদে কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এই দিন রীতি অনুযায়ী নির্দিষ্টকরণ বিল পাশের প্রক্রিয়া শুরু হয় সংসদে। এবারের বাজেটে 59টি মঞ্জুরি দাবিতে 36টি মন্ত্রণালয় ও বিভাগের বিপরীতে 1,343টি ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করেন বিরোধী দলের 43 জন সংসদ সদস্য, যা সরাসরি কণ্ঠভোটে নাকচ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। বাজেটে 6.5% প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য সরকারের। 7 জুলাই 2026 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। বাজেটকে অপরিকল্পিত এবং অস্বচ্ছ উল্লেখ করে এর বিপক্ষে ভোট দিয়েছে বিরোধী দল। পাশাপাশি ব্যাংক খাতের বিদ্যমান সংকট বাজেট বাস্তবায়নে বড় অন্তরায় বলে মনে করে জামায়াতে ইসলামী। সংসদ লবিতে বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান এসব জানান। এই ব্যাংকিং খাতটাই আসলে আগামীর বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। আমরা বলেছিলাম সংসদে সরকার এখন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে লোন দিচ্ছে, সুতরাং এই ব্যাংকগুলো থেকে কিভাবে 1,12,000 কোটি টাকা লোন দেবে। এই অবাস্তব পরিকল্পনা, অস্বচ্ছতা এবং অপরিকল্পিত যেই বিষয়গুলো রয়েছে, এইগুলার কারণে আমরা এই অর্থ বিলে আমরা না ভোট দিয়েছি। নতুন অর্থ বছরের প্রথমার্ধের জন্য সংযত মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, যেখানে বেসরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে 6.8% নামিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। গভর্নর জানান, খেলাপি ঋণ কমাতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আমাদের প্রচলিত প্রথা অনুযায়ী বেসরকারি খাতের বিনিয়োগে খরা দীর্ঘদিনের, সাথে উচ্চ মূল্যস্ফীতি। দেশের সামষ্টিক অর্থনীতির এই চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা হলো নতুন অর্থ বছরের প্রথম মুদ্রানীতি। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর মুস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই রূপরেখা তুলে ধরেন, যেখানে স্পষ্ট বার্তা, আপাতত বাজার থেকে তারল্য কমানোর সংকোচনমূলক নীতিতেই হাঁটবে কেন্দ্রীয় ব্যাংক। এই প্রসেসটা শেষ করতে করতে আমাদের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা সাধারণ মানুষের নাবিশ্বাসের কারণ। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের মতোই কঠোর অবস্থানে থেকে নীতি সুধার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ব্যবসা বাণিজ্য গতি ফেরাতে এবং ঋণের ব্যয় কমাতে ব্যাংকের ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান বা স্প্রেড 4% সুনির্দিষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেক্ষিতে আমরা আমাদের মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। 2025-26 অর্থ বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.5% থাকলেও বাস্তবে তা নেমে এসেছে 5.5%। এমন বাস্তবতা সামনে রেখে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ধরা হয়েছে 6.8%। কমানো হয়েছে ব্যাংক খাত থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রাও। ডিসেম্বর নাগাদ প্রায় 7%-এর কাছাকাছি এবং জুন নাগাদ এটা 8%-এর কাছাকাছি আসবে। তো আমরা মনে করি যদি 8%-এর মতো
প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা উন্নয়ন ঘটাতে পারি, সেই ক্ষেত্রে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অনেক সহায়ক হবে। কিছুটা কম এ সময় ব্যাংক খাতের বিভিন্ন সংকট নিয়ে কথা বলেন গভর্নর। খেলাপি ঋণ আদায়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। যে আমরা দুইটা আইন করছি, একটা হচ্ছে মানি লোন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এইখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে ইসলামী ব্যাংক প্রসঙ্গ, যদিও এ বিষয়ে কোনো কথা বলেননি গভর্নর মুস্তাকুর রহমান। আমি সবাইকে রিকোয়েস্ট করব, স্পেকুলেটিভ কোনো আলোচনা আমরা না করি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এ স্বাগত। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে থাকছে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের ছাপ, যদিও সঙ্গী হচ্ছে আগের সময়ের চলে আসা প্রকল্প বাস্তবায়নের নানা জটিলতা। ফলাফল, নতুন যে কর্মসূচি নিয়ে এগোচ্ছে সরকার, তার 48 ভাগ প্রকল্পই সংশোধন হয়েছে 1 থেকে 4 বার। সুফল পেতে প্রকল্প ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। দেলোয়ার দোলনের প্রতিবেদন। সুষম উন্নয়ন নিশ্চিতে জোর দিচ্ছে বিএনপি আগের সরকারের রেখে যাওয়া প্রকল্পের সঙ্গে, তাই নতুন অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে থাকছে নির্বাচনী ইশতেহারের ছাপ। তবে আইএমইডির বিশ্লেষণ বলছে, বাস্তবায়নের দিক থেকে খুব একটা স্বস্তি নেই এডিপিতে। কেননা আগামী অর্থ বছরে 403টি প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হচ্ছে না নানা জটিলতায়। অসম্পূর্ণ রয়ে যাবে 377টি প্রকল্প। আর নতুন যে এডিপি নিয়ে এগোচ্ছে সরকার, তার প্রায় 48 ভাগই সংশোধন হয়েছে 1 থেকে 4 বার পর্যন্ত। সরকারের যে আর্ন করে আয়ের 72% পরিচালনা ব্যয়, মানে রেভিনিউ বাজেট, সেটা 66% আনতে পারলে বাকিটা তাহলে এডিবিতে পাওয়া যাবে, ডেভেলপমেন্ট বাজেটে। তো সেটাই তো মেন উদ্দেশ্য হওয়া উচিত। ব্যক্তিখাত যে আমাদের উদ্যম এবং আমাদের যে বিনিয়োগ, এগুলোকে চাঙ্গা করতে গেলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন করা দরকার। এই এডিবি ইউটিলাইজেশনটা যেন ভালো হয়, এই ব্যাপারে যদি মনোযোগ না দেয়, তাহলে প্রথম কথা হচ্ছে যে এডিবি বাস্তবায়ন করা যাবে না। আর বাস্তবায়ন করতে চাইলেও যে কোয়ালিটি হওয়া উচিত ছিল, যে গুণগত মান, সেই গুণগত মান আমরা পাবো না। এডিপি নিয়ে সিপিডির বিশ্লেষণ বলছে, দেশে চলমান 976টি উন্নয়ন প্রকল্পের গড় বয়স 6.5 বছর। এর মধ্যে 322টি প্রকল্পের বয়স 6 থেকে 10 বছরের মধ্যে, যা মোট প্রকল্পের 1/3। 10 বছরেরও বেশি সময় ধরে চলছে 47টি প্রকল্প। প্রকল্প বাছাই এবং এটার যে ডিপিপি প্রণয়ন, এটার ফিজিবিলিটি স্টাডি, এটার ইকোনমিক রিটার্ন, এগুলো যাতে সঠিকভাবে করা হয়। বছরের লাস্ট 3 মাসে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে একটা হিড়িক পড়ে যায়। এর ফলে যেটা হয় কি, কোয়ালিটি অফ পাবলিক স্পেন্ডিং সেটা কিন্তু খুব খারাপ হয়। প্রস্তাবিত এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা বেড়ে হয়েছে 1108টি। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। 16 বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের রেকর্ড দেখল বাংলাদেশ। বড় বড়দের 15টি মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। অর্থনীতিবিদরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা এবং অর্থছাড়ের ধীর গতির কারণে স্থবিরতা, যা সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মরিয়ম আজিজ মরিনের রিপোর্ট। অর্থবছরের শেষের দিকে উন্নয়ন কর্মকাণ্ডের গতি থাকে তুঙ্গে। বারবার এমন ঘটলেও এবারের চিত্রটা একেবারেই উল্টো। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির তথ্য বলছে, 2021-22 অর্থ বছরের জুলাই থেকে মে সময়ে এডিপি বাস্তবায়ন ছিল 64.84%, যা পরের 2 অর্থ বছরে ধারাবাহিকভাবে কমে। তবে সবচেয়ে বড় ধাক্কা লাগে 2024-25 অর্থ বছরে। বাস্তবায়নের হার কমে দাঁড়ায় 49.08%। আর সবশেষ চলতি 2025-26 অর্থ বছরের 11 মাসে তা আরও কমে ঠেকেছে মাত্র 48.23%, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। বড় বরাদ্দের 15টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে পিছিয়ে স্বাস্থ্যসেবা বিভাগ। 11 মাসে তাদের বাস্তবায়নের হার মাত্র 22 থেকে 25%। তবে আশার আলো দেখাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিদ্যুৎ বিভাগ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অগ্রগতি সর্বোচ্চ 83% ওপরে। বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারে স্বচ্ছতা আনার তাগিদ বিশ্লেষকদের। আমার যে রাস্তাগুলো করার কথা, যে হসপিটাল, যে মানে রাস্তাঘাট, পোল, মানে এয়ারপোর্ট, সেগুলো যদি কমপ্লিট হতো তাহলে আমি মনে করতাম যে এডিপি বাস্তবায়িত হচ্ছে। আমি মনে করি এই 48%-এর মধ্যেও বিরাট অংশ শুভঙ্কর ফাঁকি আছে, কারণ অ্যাকচুয়াল প্রকল্পগুলোর কিন্তু 48% এক্সিকিউট হয়েছে কিনা বা সম্পাদন হয়েছে কিনা এটা সরকার আমাদেরকে বলছেন। অর্থনীতিবিদদের মতে সরকারি ও বিদেশি ঋণের অর্থ ছাড়ের জটিলতাও এই মন্থর গতির পিছনে দায়ী। শেষ দিকে এসে এখন তড়িঘড়ি করে বিল পরিশোধের হিড়িক পড়বে, যা কাজের গুণগত মান নিয়ে বড় প্রশ্ন তুলবে। এগুলো বছরের পর বছর চলছে, এগুলোর সমস্যাগুলিও শনাক্ত করা হয়েছে। আইএমইডির বিভিন্ন রিপোর্টেও এইসব সমস্যাগুলি কি সেগুলো উঠে এসেছে, কিন্তু এখন দরকার হবে হলো আমরা একটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এগুলোকে অ্যাড্রেস করা, যাতে করে এই 2026-27-এ যে 3 লক্ষ কোটি টাকার একটা বড় ধরনের একটা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটা নির্ধারণ করা হয়েছে, সেটা আমরা ভালোভাবে বাস্তবায়িত করতে পারি। উন্নয়ন কর্মকাণ্ডের এমন স্থবিরতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কার কথাও বলেছেন সংশ্লিষ্টরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। এবছর জ্বালানি খাতে এক বৈপ্লবিক পরিবর্তনের আভাস দিচ্ছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। সংস্থার তথ্য অনুযায়ী বিশ্ব জ্বালানি ব্যয় পৌঁছাবে $3.5 ট্রিলিয়ন। 2015 সালের তুলনায় এ খাতের বিনিয়োগের ধরন আমূল বদলে যাচ্ছে এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর বাড়াচ্ছে প্রায় সকল রাষ্ট্র। এবছর বিশ্ব অর্থনীতিতে জ্বালানি খাতের বিনিয়োগ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর তথ্য বলছে, আগামী বছরে বিশ্বজুড়ে জ্বালানি খাতে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াবে $3.5 ট্রিলিয়ন। তেলের বাজার সংকুচিত হলেও অবিশ্বাস্য গতিতে বাড়ছে নবায়নযোগ্য শক্তি আর ব্যাটারি স্টোরেজ খাতের বিনিয়োগ। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক বছরে তেল ও গ্যাসের মতো প্রচলিত জীবাশ্ম জ্বালানির বাজারে বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে কমেছে। 2015 সালে তেলে বিশ্বব্যাপী বিনিয়োগ ছিল $785 বিলিয়ন। 10 বছর পর যা কমে দাঁড়িয়েছে $496 বিলিয়নে। কমেছে প্রাকৃতিক গ্যাসের বিনিয়োগের চিত্র। 10 বছরের ব্যবধানে এ খাতে বিনিয়োগ কমেছে $18 বিলিয়ন। চলছে নবায়নযোগ্য জ্বালানির জয় জয়কার। 2026-এ এ খাতে বিনিয়োগ দ্বিগুণ বেড়ে হয়েছে $694 বিলিয়নে। সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন এসেছে শক্তি সঞ্চয় ব্যবস্থাপনায়। 2015 সালে এ খাতে বিনিয়োগ ছিল মাত্র $1 বিলিয়ন, আর এই বছর তা দাঁড়িয়েছে $106 বিলিয়নে। অন্যদিকে পারমাণবিক শক্তি এবং কয়লা খাতেও বিনিয়োগের পরিমাণ কিছুটা স্থিতিশীল। এবছর কয়লায় $250 বিলিয়ন ও পারমাণবিক খাতে $83 বিলিয়ন ব্যয় হচ্ছে। পাশাপাশি লো ইমিশন ফুয়েল খাতে বিনিয়োগ $7 বিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে $34 বিলিয়নে। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে গ্রিড ব্যবস্থাপনায়। গ্রিড আধুনিকায়নে $550 বিলিয়ন এবং সার্বিক বিদ্যুতায়নে $400 বিলিয়ন খরচ হবে বলে পূর্বাভাস দিচ্ছে IEA। এছাড়া জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ বেড়ে দাঁড়াবে $365 বিলিয়নে। সব মিলিয়ে এক পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। ইফতেখার আলম, চ্যানেল 24। সরকারি রাজস্ব ও অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে বুধবার থেকে চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার, যার লক্ষ্য সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট TSA জমা নিশ্চিত করা। রয়েছে নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার উদ্দেশ্য। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড NBR। বলা হয়, এ বিধি কার্যকর হবে বুধবার থেকেই। সরকারি সব দপ্তরকে চালানের মাধ্যমে সরকারি রাজস্ব সংগ্রহ এবং জমা দিতে হবে। একই সঙ্গে 30 জুনের মধ্যে চালানের মাধ্যমে সরকারের ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা থাকা অর্থ স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন এটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।